নমস্কার, আমি সুমন্ত। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। যে খবর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো তা গত কয়েকদিন আগে তার মন্তব্য ভাইরাল হয়েছিল। আবু আজমি অরঙ্গজেবকে নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, বলেছিলেন অরঙ্গজেব নিষ্ঠুর ছিলেন না। সেই আবু আজমিকে নিয়ে যখন বিতর্ক তৈরি হয় তারপরেই কিন্তু আমরা দেখলাম আজ উদ্ধব ঠাকরে তিনি এবং তার পুত্র দুজনে মিলেই কিন্তু একটাই দাবি তুললেন যে এই উদ্ধব এবং এই যে আবু আজমিকে, যিনি সপার একজন বিধায়ক মহারাষ্ট্র বিধানসভায়, তাকে বহিষ্কার করার দাবি তুললেন। কি বলেছেন উদ্ধব ঠাকরে শুনুন। परमानेंटली करना चाहिए। कितने दिन के लिए किया है? बजट सत्र का क्या मामला होता है? वो 2-3 हफ्ता चलेगा, सप्ताह चलेगा, लेकिन परमानेंटली उसको निलंबन करना चाहिए। नहीं, उनको जताने दो। हम पूरे महाराष्ट्र ने उनके खिलाफ आपत्ति जताई है, और अगर वो चाहते तो वहां से उनका चुनकर लाए। किसी को सस्पेंड करने से सच छुपता नहीं है, ऐसे अखिलेश यादव ने कहा। सच का मतलब क्या है? सच वो जानते हैं। শুনতেই পেলেন উদ্ধব ঠাকরে যে বক্তব্য রেখেছেন, একেবারে বহিষ্কারের দাবি তুলেছেন এবং সেই একই দাবি উদ্ধবের পুত্রেরও। কিন্তু অন্যদিকে অখিলেশ যাদব বলছেন যে সত্য এর জন্য কিন্তু লুকিয়ে থাকবে না, কেউ বহিষ্কারের দাবি তুলতেই পারেন। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিতিন সরকার। বিতিন, আজকে এই যে দাবি তুললেন উদ্ধব ঠাকরে এবং তার পুত্র, এবং অন্য দিকে আমরা দেখলাম যে অখিলেশ যাদব, যার দলের সেই বিধায়ক আবু আজমি, তিনিও কিন্তু বললেন যে কাউকে বহিষ্কার করা মানেই সত্য লুকিয়ে থাকবে না। কি মনে হয় যে এর ফলে কি ইন্ডিয়া জোটে একটা ভাঙন ধরেই গেল, আর কি ইন্ডিয়া জোট বলে কিছু থাকবে না? দেখো, ইন্ডিয়া জোট থাকবে কি থাকবে না, বা ইন্ডিয়া জোটের কে কি বললো, আমি সেই নিয়ে বেশি আকচিতে যাব না। এখানে উদ্ধব ঠাকরে বা উদ্ধব ঠাকরের ছেলে, তারা যেহেতু মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এক সময় এই শিবসেনা অর্থাৎ বালাসাহেব ঠাকরের বংশধররা, তারা উগ্র হিন্দুত্ববাদের কথা বলে মহারাষ্ট্রের বুকে রাজনীতি করত এবং এখনো করে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একনাথ সিন্ধের কাছে অনেকটাই ধাক্কা খেয়েছে এই উদ্ধব ঠাকরে। সেই জায়গায় তিনি হয়তো এই বিষয়টিকে কেন্দ্র করে নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে অখিলেশের মতো বক্তব্য রাখছে। আমি ওইদিকে যেতেই চাইছি না। মূল বিষয় হলো সত্যটা কি। এর আগেও আমি প্রথম যেদিন এই বিতর্ক সামনে আসে সেই দিনই বলেছিলাম যে ভারতবাসীকে স্বাধীনতার পর থেকে এই 75-76 বছর হয়ে গেল স্বাধীনতার, এখনো পর্যন্ত ভারতের বেশিরভাগ রাজ্যে যে ইতিহাস পড়ানো হয় বা যে ইতিহাস খুব চতুরতার সঙ্গে কংগ্রেস সারা ভারতবর্ষকে পড়ানোর চেষ্টা করেছে, এবং পরবর্তী সময়ে এই সমাজবাদী পার্টি বলো, বামপন্থীরা বলো, বর্তমানে বাংলার বুকে তৃণমূল সরকার বলো, বা বিভিন্ন দক্ষিণের রাজ্যের যে সরকারগুলো বলো, যেগুলো মূলত বিজেপি সরকার রয়েছে, এই সমস্ত সরকারেরই একটা সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে ভারতের ইতিহাসকে বিকৃত করা। সেই জায়গায় যদি আমরা দেখি তাহলে ভারতের ইতিহাস বলতে, ইতিহাস বইতে আমরা কি পেয়েছি, তুমি আমি বা ত্রিপুরাবাসী বা যারা এই দেখছেন তারা ইতিহাস বইতে কি পড়েছেন? এক ইতিহাস বইয়ের একটা বড় অংশ জুড়ে শুধুই মুঘল সাম্রাজ্য গল্প, এবং তার পরবর্তী সময়ে স্বাধীনতার যে অংশটা ইতিহাস বইতে পড়ানো হয় সেই জায়গা জুড়ে শুধুই কংগ্রেসের গুণকীর্তন। তার বাইরে আর কেউ, মানে নেহরু গান্ধীজির বাইরে আর কেউ মনে হয় ভারতের সংবিধান স্বাধীনতার জন্য লড়াই করেনি বা চেষ্টা করেনি। এই একটা ইতিহাস সারা ভারতবর্ষ জুড়ে পড়ানো হয়েছে, এবং এর পেছনে অবশ্যই একটি সম্প্রদায়, একটি বিশেষ সম্প্রদায়কে তোষণের রাজনীতি করে গিয়েছে দীর্ঘদিন ধরে কংগ্রেস, এবং কংগ্রেসি কালচারের থেকে উদ্বুদ্ধ হওয়া বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কিন্তু তাতে কি সত্য বলতে, যে মুলায়ম সিং বলতে যে এতে সত্য চাপা পড়ে না, কোনটা সত্য? কোনটা ছত্রপতি শিবাজি তিনি কি মিথ্যে? সম্ভাজি রাও তিনি কি মিথ্যে? তাহলে কি মানে যে ইতিহাস পড়ানো হয়েছে শুধুই মোগল সাম্রাজ্য সেটাই সত্যি, আর চোল সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য
সম্রাট অশোক, হর্ষবর্ধন, এগুলো সবই মিথ্যে। এই মারাঠা সাম্রাজ্যের বিস্তার এবং একদিকে ইংরেজ শক্তিকে আটকে রাখা, বিদেশি শক্তিকে আটকে রাখা, অন্যদিকে ঔরঙ্গজেবের মতো যিনি প্রায় 50 বছরের কাছাকাছি 49 বছর রাজত্ব করেছিলেন, মুঘলদের শ্রেষ্ঠ সম্রাট তিনি, তার সাম্রাজ্য বিস্তারকে আটকে রাখা এবং মারাঠা সাম্রাজ্যকে বিস্তার এবং সেটাকে রক্ষা করার যে এই সংগ্রাম চালিয়ে গিয়েছে ছত্রপতি শিবাজী এবং পরবর্তী সময় 1681 থেকে 1689 সাল পর্যন্ত সম্ভাজিরাও, এটা মিথ্যে। আসলে ভারতের ইতিহাসকেই প্রকৃত আদি, আমি এর আগেও বলেছি যে মূলবাসী ইতিহাস ভারতবাসীকে পড়ানোই হয়নি। ভারতবাসী বিভিন্ন ঐতিহাসিক, সেটা দেশি ঐতিহাসিক হোক বিদেশি ঐতিহাসিক হোক, তারা বিভিন্ন সময় ভারতে এসেছেন, তারা বিভিন্ন সময় ভারতের ইতিহাসকে বর্ণিত করেছেন, যা কিন্তু পাঠ্যপুস্তকে সেই অর্থে তুলে ধরা হয়নি। সেই জায়গা থেকে ভারতের ইতিহাসটাকে আগে জানতে হবে। তুমি যদি দেখো এই অখিলেশ যাদব এর পড়াশোনা কোথায়, ধুলগড় আর্মি স্কুলে, স্কুল জীবনে পড়াশোনা করেছেন আর্মি স্কুলে, ধুলগড় আর্মি স্কুলে। তারপরে কি করেছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন মাইসোর ইউনিভার্সিটি থেকে। তারপরে কি করেছেন, সিডনিতে চলে গেছেন অস্ট্রেলিয়া, সেই সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশে স্নাতক হয়ে ফিরে এসছেন। এসে কি করছেন, এসে রাজনীতি করছেন। কি রাজনীতি করেছেন না, মুলায়ম সিং যাদবের যে রাজনীতি, পিছিয়ে পড়া বর্গের কথা বলে, উন্নয়নের কথা বলে রাজনীতি করা, সেই রাজনীতি করেছেন। অথচ তুমি দেখো এই সমস্ত পরিবারতান্ত্রিক যে সমস্ত ব্যক্তি মালিকানাধীন দলগুলো রয়েছে, নিজেরা পিছিয়ে পড়া শ্রেণীর হয়ে, নিজেরা দেশবাসীর হয়ে রাজনীতির কথা বলেন, অথচ নিজের ছেলে মেয়েকে বিলেতে পাঠান, কেউ বড় স্কুলে মিশনারি স্কুলে পড়িয়ে দেন, যারা ভারতের ইতিহাসটুকুই জানে না। মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদবের কাছ থেকে যদি এখন ইতিহাস জানতে হয় যে ভারতের মূলবাসী ভারতের ইতিহাস কি, সেটা যদি এখন অখিলেশের থেকে জানতে হয়, তাহলে ভারতবাসীর সব থেকে দুঃখজনক মুহূর্ত এই মুহূর্তে এছাড়া আর অন্য কিছু বলার জায়গা নেই সুমন্ত। তাহলে বিথিন আগামী দিনে কি, মানে আজকে যদি মহারাষ্ট্রের যদি রাজনীতিটা আমরা দেখি, সেখানে আমরা জানি যে বিধায়ক সংখ্যার যদি দিক থেকে আজকে হয়তো মহারাষ্ট্রে এনডিএ জোট সেখানে রাজত্ব করছে, কিন্তু যে অঙ্গীকার এই উদ্ধব ঠাকরে করেছিলেন, যে অঙ্গীকার অখিলেশ যাদব করেছিলেন, তারা আজকে এই বিষয়টা নিয়ে এমন একটি বিষয় নিয়ে কথা বললেন যেটা তুমি একটু আগে বলছিলে যে ইতিহাস কি মানুষ ভুলে যাচ্ছে। তাহলে মহারাষ্ট্রে যারা এই ইন্ডিয়া জোট, যারা বিরোধী জোট এনডিএর, তারা বা কিভাবে রাজনীতিটা তাহলে করবে? দেখো, বিভিন্ন সময়ে এই লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে আমরা যদি দেখি, বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলিতে ইন্ডিয়া জোটের খুঁজে পাওয়া যায়নি, কোথাও খুঁজে পাওয়া যায়নি। সেটা যদি আমি মানে মহারাষ্ট্রের জায়গায় দাঁড়িয়ে দেখি, সেখানে দেখবো যে মহাবিকাশ আঘাড়ি, সেখানেও কিন্তু পূর্ণাঙ্গ ইন্ডিয়া জোট নয়, মহাবিকাশ আঘাড়ি। আমরা যদি দিল্লি বিধানসভা নির্বাচন দেখি, হরিয়ানা নির্বাচন দেখি, সেখানেও দেখবো যে আম আদমি পার্টি এবং কংগ্রেস তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে। দিল্লিতে কংগ্রেস আম আদমি পার্টি একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে। এই আবার দিল্লির বিধানসভা নির্বাচনের দিকে আবার যদি খুব ভালো করে নজর দেওয়া যায়, তাহলে মমতা ব্যানার্জি তার একটা মানে সদস্য বা সমর্থক দিল্লির বুকে নেই, অথচ তিনি ঢাকদল পিটিয়ে আগেই ঘোষণা করে দিলেন তার দল দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন। আরে তোর সমর্থনে ওখানে কে বসে আছে যে তোর আম আদমি পার্টির সমর্থনের প্রয়োজন রয়েছে তৃণমূল কংগ্রেসের দিল্লির বুকে? সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইন্ডিয়া ব্লক ওটা গঠিত হয়েছিল, যেটা ফারুক আব্দুল্লাহ খুব দুঃখের সঙ্গে সত্যি কথাটা বলে ফেলেছেন, কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী বর্তমানে, যে আদতে এই ইন্ডিয়া জোট, এবং তেজস্বী যাদবকেও বলতে শোনা গিয়েছে কয়েকদিন আগে পাটনায় বসে একটি সাংবাদিক সম্মেলনে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, সেখানে দাঁড়িয়ে তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের সুযোগ্য পুত্র, তিনিও কিন্তু বলেছেন যে ওই ইন্ডিয়া জোট শুধু লোকসভার জন্য হয়েছিল, তার বাইরে ওই
জোটের কোনো অস্তিত্ব নেই। এখন ফারুক আব্দুল্লাহ যেটা দাবি করেছিলেন যে যেহেতু জোটের কোনো অস্তিত্বই লক্ষ্য করা যাচ্ছে না লোকসভা নির্বাচনের পর থেকে, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতে একে অপরের বিরুদ্ধে লড়েছে এই ইন্ডিয়া ব্লকের দলগুলি, একে অপরের বিরুদ্ধে শুধু লড়েছে তাই না, কদর্য ভাষায় রাজনৈতিক আক্রমণ করেছে, যা হয়তো বিজেপিও কংগ্রেসের উদ্দেশ্যে বলেনি যতটা আম আদমি পার্টি কংগ্রেসের আক্রমণ করে দিল্লির নির্বাচনে বলেছে, বা হরিয়ানা নির্বাচনে আম আদমি পার্টি কংগ্রেসকে যতটা না তুলোধনা করেছে, যতটা না ব্যক্তি আক্রমণ করেছে, বিজেপিও রাহুল গান্ধীকে ততটা ব্যক্তি আক্রমণ করেনি হরিয়ানার বিধানসভা নির্বাচনে বা মধ্যপ্রদেশের নির্বাচনে বা দক্ষিণ ভারতের কর্ণাটকের নির্বাচনের সময়। আমরা দেখতেই পাচ্ছি যে লোকসভা নির্বাচন ছাড়া এই ইন্ডিয়া ব্লকের এক একটি দল তারা নিজের নিজের স্বার্থে নিজের নিজের জায়গায় লড়াই করছে। তারা কেউ কাউর বিরুদ্ধে, মানে নিজেদের যে ইন্ডিয়া ব্লক, সেই ইন্ডিয়া ব্লকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। সুতরাং এই যে ফারুক আব্দুল্লাহ যেটা বলেছে, দুঃখ প্রকাশ করে তেজস্বী যাদব সাংবাদিকদের সাথে যেটা বলেছে, একদম বাস্তব কথাই বলেছে যে ইন্ডিয়া জোটটি গঠিত হয়েছিল শুধুমাত্র বিজেপির জুজুতে একটা জায়গায়, বিজেপির জুজুর হাত থেকে বাঁচার জন্য, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, সর্বভারতীয় রাজনীতির মঞ্চে নিজেদের অস্তিত্ব জানান দিতে একটা জোট গঠিত হয়েছিল। কিন্তু সেটা রাজ্যে রাজ্যে কিন্তু সেটা পরিগণিত হচ্ছে না বা পরিলক্ষিত হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে মহারাষ্ট্রে আগেই ইন্ডিয়া ব্লকের কোনো অস্তিত্ব ছিল না, এবং যতটুকু যা ছিল সেটা ওই মহাবিকাশ অঘরী, সেই মহাবিকাশ অঘরী যদি দেখো সেটা তার মধ্যেও কিন্তু সমাজবাদী পার্টি একটা অংশ। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তুমি যে প্রশ্নটা করেছো, আগামী দিনে উদ্ধব ঠাকরে বা বাল ঠাকরের রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে হয়, উদ্ধব ঠাকরেকে বা এই উদ্ধব বা উদ্ধবের ছেলে যারা শিবসেনার আদি বলে নিজেদেরকে দাবি করে, তাদের যদি টিকে থাকতে হয় মহারাষ্ট্রের বুকে, তাহলে এই ছত্রপতি শিবাজি এবং সম্ভাজিরাও এদেরকে সামনে রেখেই রাজনীতি করতে হবে। তার কারণ মহারাষ্ট্রবাসী অত্যন্ত পরিমাণে জাত্যাভিমান রয়েছে এই জাতির মধ্যে, এবং এরা একে অপরের সাথে দেখা হলে জয় মহারাষ্ট্র বলে সম্বোধন করে, এবং এরা মহারাষ্ট্রবাসীর কাছে শিবাজি মহারাজ বা ছত্রপতি সম্ভাজির যে গুরুত্ব রয়েছে, সমস্ত মহারাষ্ট্র শুধু নয়, একদম কর্ণাটক পর্যন্ত যে যতটুকু আর কি প্রাচীন ভারতে মারাঠা সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল, সেই পুরো এলাকা জুড়েই যতটা ছত্রপতি শিবাজি বা ছত্রপতি সম্ভাজিরাওয়ের ভাবমূর্তি একটা প্রভাব রয়েছে, সেই জায়গায় যদি আগামী দিনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় উদ্ধব ঠাকরেকে বা উদ্ধব ঠাকরের মতো নেতাদের, তাহলে এই সমাজবাদী পার্টি কে নিয়ে তিনি যে চলবেন না, এটা আজকে তার বক্তব্য পরিষ্কার। ধন্যবাদ বিধিন। অর্থাৎ আজকে যেটা হলো তা হলো কয়েকদিন আগে এই আবু আজমির মন্তব্যের জের, এবং তাকে মহারাষ্ট্র বিধানসভা থেকে সম্পূর্ণভাবে বহিষ্কারের দাবি তুলেছেন উদ্ধব ঠাকরে এবং তার পৌত্র, সঙ্গে তার দলও। সুতরাং আগামী দিনে কোন পথে যায় মহারাষ্ট্রের রাজনীতি, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।